বেলডাঙ্গায় কি সব মানুষ খারাপ? বেলডাঙ্গায় ভালো মানুষদের খোঁজেন না কেন? পচা মালকে নিয়ে কেন বলেন? নাম না করে বেলডাঙ্গায় পচা মাল বলে কটাক্ষ করলেন রাজ্যের এক মন্ত্রী। আর তারপরই প্রশ্ন দানা বেঁধেছে, রাজ্যের এই মন্ত্রী কাকে উদ্দেশ্য করে এই কথাটা বললেন? আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতেও পাচ্ছেন। যাই হোক, বিস্তারিত আসছি। দুদিনের উত্তেজনার পর রবিবার সকাল থেকে পরিস্থিতি কিছুটা শান্ত বেলডাঙ্গায়, তবে এখনও থমথমে এলাকা। নতুন করে কোনো অশান্তির খবর মেলেনি, যদিও এলাকায় টহল দিচ্ছে র্যাপিড অ্যাকশন ফোর্স। যদিও শিয়ালদা লালগোলা শাখায় এখনও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি। নিত্যযাত্রী ও ব্যবসায়ীরা ভোগান্তির মুখে পড়েছেন। বাস চলাচল শুরু হলেও তাতে ঠাসাঠাসি ভিড়। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী, যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এসআইআর এর হিয়ারিংয়ে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে তার দায় নির্বাচন কমিশনের, রাজ্য সরকারের নয়। এসআইআর এর হিয়ারিং নোটিশ বিভ্রান্তির মুখে পড়তে হচ্ছে রাজ্যের সাধারণ মানুষদের। আর সেই সমস্যা নিয়ে রাজ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে যান রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আর সেখানে নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে একাধিক সমস্যার কথা তুলে ধরেন তিনি। দীর্ঘক্ষণ আলোচনার পর তিনি সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। এবারে এই সাংবাদিক বৈঠকেই বেলডাঙ্গা প্রসঙ্গ ওঠে। বেলডাঙ্গা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতেই রেগে লাল হয়ে যান মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি সাংবাদিকদের চুপ করিয়ে বলেন, বেলডাঙ্গা উত্তপ্ত করে নজির সৃষ্টি করতে চাইছে। আমি বলছি, আমাদের ভালো কাজগুলো আপনারা প্রচার করেন না। বেলডাঙ্গায় কি সব খারাপ মানুষ? বেলডাঙ্গায় ভালো মানুষদের খোঁজেন না কেন? পচা মালকে নিয়ে বলেন কেন? এইসব কি আমার দায়িত্ব? যা ঘটেছে আপনারা আমাদের ব্যবহার করেননি কেন? কেন আমাকে জিজ্ঞাসা করেননি? এই বলেই চেয়ার ছেড়ে উঠে যান সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুনুন কি বলেছেন তিনি। বেলডাঙ্গাতে উত্তপ্ত করে আপনার নজির সৃষ্টি করতে চাইছেন। আমাদের ভালো কাজগুলো আপনারা প্রচার করেন না, এটা আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছি। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে কেন? বলো, তাকে জিজ্ঞেস করুন। না, আমি উর্দুতে বলবো। বলছেন যে খুঁজে খুঁজে মাইনরিটিদের নাম বাদ দেওয়া হচ্ছে, এই বিষয়টা একটুখানি বলুন। আমি বলি, আমি বারবার জিজ্ঞেস করেছি। উনি বললেন রাজ্যে 40% মাইনরিটিদের নাম নোটিশ গেছে, এটা আমি স্বীকার করি। কিন্তু উনি বললেন আমার যেটা জেলাকে জিজ্ঞেস করলে, আমার সামনে একটা এডিএমকে ফোন করলে আমার সামনে বললেন তারা নিজের তথ্য প্রমাণ আমরা চেয়েছি, দিলে ওটা আস্তে আস্তে কমবে। আমার বক্তব্য, যদি বাদ যায়, ভোটার লিস্ট থেকে বাদ যাবে, ভোটার থেকে বাদ যাবে কেন বলুন, আমাদের লড়াই সেখানে। উনি বললেন এটা সম্ভাবনা খুব কম। ব্যাস। না, আমি জিজ্ঞেস করি বেলডাঙ্গা সবাই খারাপ? আমাকে উত্তর দিন। ভালো ভালো মানুষকে আপনারা বেলডাঙ্গা খোঁজেন না কেন? পচা মালকে নিয়ে বলেন কেন? কার দায়িত্ব? আমার দায়িত্ব নাকি? যা ঘটেছে আপনারা আমাদেরকে ব্যবহার করেননি কেন? কেন জিজ্ঞেস করেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে? আজকে জল মাথার মধ্যে বই আমার জিজ্ঞেস করছেন কেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন শুনে চটে গিয়েছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এরপরই তিনি বলেন, নির্বাচন কমিশন এখানে সিইও, যে কেউ আসুন তাকে সন্তুষ্ট হতে হবে। এখানে যুদ্ধ করে কিছু মিলবে না। আমি ইলেকশন কমিশনকে বলেছি, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ ভাঙচুরের ঘটনাকে সমর্থন করে না। সেটা কেন ঘটেছে সেটা দেখা দরকার। ম্যান পাওয়ার বাড়ানো দরকার, কিন্তু সেটা দেখা হচ্ছে না। আমি ছোটখাটো নেতা, বড় নেতা নই। যারা বড় নেতা বলেন তারা যান না কেন? আমি বলছি, কারণ আমার একটা দায়বদ্ধতা আছে। শুনুন সিদ্দিকুল্লাহ সাহেব কি বলেছেন। নির্বাচন কমিশন এখানে সিও, যে কেউ আসুক তাকে সন্তুষ্ট হতে হবে। এখানে ওই মানে মল্লম যুদ্ধ করে কিছু মিলবে না। আপনি আপনার সংগঠনের সভাপতি ছাড়াও রাজ্যের মন্ত্রী, এই যে ভাঙচুরের ঘটনা ঘটছে, বিভিন্ন বিডিও অফিস, এসডি অফিস ভাঙচুরের ঘটনা ঘটছে, সেই হিসেবে আপনার আমি এক মিনিট, আমি ইলেকশন কমিশনকে বলেছি, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা সমর্থন করে না। এটা ঘটেছে কেন দেখা দরকার, ম্যান পাওয়ার বাড়ানো দরকার, বলা দরকার যে আপনাদের নাম বাদ যাবে না। এটা হলো হচ্ছে না। আর আমি নেতা, আমি ছোটখাটো নেতা নাই, বড় নেতা নয়। যারা বড় বড় নেতা বলেন না, তারা যান না কেন? তারা ময়দানে যান না কেন? এমএলএরা যায় না কেন? জেলা পরিষদ যায় না কেন? সমিতি যায় না কেন?
এটা আমি বলছি আজকে, এটা টিএমসি ভাই বলছি। আমি বলছি কেন, আমার একটা দায়বদ্ধতা আছে। আমি কথা শুনুন, ফরাক্কার এমএলএ এর খতিয়ান আমি দেব না, তার কথা তাকে জিজ্ঞেস করুন। আমি কলকাতায় 40 বছর কাজ করছি, একটা ঘটনা দেখান যে একটা চাবুক নিয়ে আমরা কোথাও কিছু করেছি। কারোর সঙ্গে 99% একদিকে, 1% 99 একদিকে, ওই বিচার করবেন না। এখানে যারা করেছেন সরকারি আপনার অফিস আদালত বা এই কার্যক্রমের জায়গা ভাঙচুরের পক্ষে আমরা নই, এটা বলে দিলাম। কিন্তু ইলেকশন কমিশন, গভর্নমেন্টকে ভাবতে হবে কি করে মানুষের মনের ক্ষোভটা দূর হবে। আমি নিশ্চিত উদ্যোগ হওয়ার জন্য আজকে আমরা কি ঘাস কাটতে এসছি নাকি? এই তো বলছি তো, আমি ঘাস কাটতে আসিনি। আমাদের একটা সে আছে, রাজ্যে সংগঠন আছে, গ্রামে গ্রামে পৌঁছে যাবে, মানুষের চাপটা কমবে। গভর্নমেন্টে আমার থেকে সব বড় বড় বুদ্ধিমানরা আছে, আমাকে জিজ্ঞেস করবেন না গভর্নমেন্টকে কি চাইছে। আমাকে না না, উনি বলেছেন, বলে এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যারা বলি, বর্ধমানের একজন ইমাম সাদিক সাহেব, তার নাম, আজ থেকে 2 দিন আগে আরামবাগে বাড়ি, বর্ধমানে কমল সাগরের ইমাম ছিলেন। উনি বললেন আমার 4টি মেয়ে, আমার মেয়েদের নোটিশে তোমরা 6 ভাই বোন। ও বাবা বলছে আমার তো 4টি ভাই নেই। উনি তখন বললেন এগুলো ইন্টারন্যাশনাল কেউ কিছু করেছে, ইনকোয়ারিতে যখন জানা যাবে 4 জনের 4 জনই সেখানেই থাকবেন, এইরকম সিচুয়েশনে ওর কোনো ক্ষতি হবে না। তো সিদ্দিকুল্লাহ সাহেব তিনি তার বক্তব্যে এই যে পচা মাল কথাটা তিনি বলতে চেয়েছেন, সেটা কাকে বলতে চেয়েছেন? দেখুন, এটা আন্দাজ করার মতন বিষয়, কারণ তিনি কারোর নাম তো নেননি। সিদ্দিকুল্লাহ চৌধুরী তার বক্তব্যে এই বেলডাঙ্গা প্রসঙ্গে যথেষ্ট তার মনক্ষুণ্ণ হয়েছে সেরকমই মনে হলো, এবং তিনি বলেছেন যে কেন আগে আমাকে নামানো হয়নি বা আগে কেন আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে, যখনই এই ধরনের উত্তেজনার পরিস্থিতি বেলডাঙ্গায় তৈরি হলো, তখন তো জামায়াতে উলেমায়ে হিন্দের মতন এত বড় সংগঠন, সেই সংগঠনকে তো শতপ্রণোদিত হয়ে সেই এলাকায় যাওয়ার কথা, সেই এলাকায় গিয়ে সেখানকার সংখ্যালঘু মুসলিম মানুষকে বোঝানোর কথা, কারণ তারাই সব থেকে ভালো বোঝাতে পারতেন যা এই অশান্তি করে কোনো লাভ নেই। পরিযায়ী শ্রমিকের যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যু দুঃখজনক, বেদনাদায়ক, কিন্তু সেই মৃত্যুর জন্য একটা গোটা এলাকাকে একেবারে বদ্ধভূমিতে পরিণত করা, সেই এলাকায় মানুষকে ভীত সন্ত্রস্ত করে দেওয়া, সেটা তো উচিত নয়। এটা জামায়াতে উলেমায়ে হিন্দ যদি নিজে থেকে করতো, তাহলে হয়তো এই বিষয়টা এতদূর গড়াতোও না। যদিও এই পচামাল প্রসঙ্গে আপনাদের বলে রাখি, রাজ্যের বিরোধী দলনেতা সহ বিজেপির অন্যান্য নেতারা তারা কিন্তু এই উত্তেজনার পেছনে পরোক্ষে হুমায়ুন কবিরের কোনো ইন্ধন রয়েছে বলেও তারা মনে করছেন, বা সেই অভিযোগ তারা করছেন। তো আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।